এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। কুমকুম আর গয়না তোমার সাথে কথা বলতে চাইছে, ফোনটা ধরো, কথা বলো। দুজনে গ্রুপ কলে আছে। লিলি কাঁপা কাঁপা হাতে ফোনটা নিতেই জিনি আহমেদ কপাল কুঁচকে উদ্বিগ্ন চাহনিতে বললে, লিলি, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ডান গালটাও লাল হয়ে আছে, কি হয়েছে? লিলি থতমত খেয়ে আমতা আমতা করে বলল, কিছু হয়নি মামুনি, মাইগ্রেন থেকে মাথা ব্যথা করছিল, তাই হয়তো এমন দেখাচ্ছে। গ্রুপ কল থেকে কুমকুম জোরে চেঁচিয়ে বলল, দাঁড়াও আম্মু, আমি ভিডিও কল করছি। অডিও কলে তো ববির বউকে দেখা যাবে না। গয়না জিভ কেটে বলল, উফস, আমি তো ভুলেই গেছি, দাঁড়া আমিও আসছি ভিডিও কলে। জিনি আহমেদ মৃদু হেসে লিলিকে বললেন, দেখেছো, আমি বলেছিলাম না ববির বিয়ের কথা শুনলে দুজনেই পাগল হয়ে যাবে। দেখলে তো, ঠিক পাগল হয়ে গেছে তোমাকে দেখতে। লিলি জোরপূর্বক হাসলো। তন্মধ্যেই ভিডিও কলও বেজে উঠল। লিলি মুখের কাছে ফোনটা ধরে ইতস্তত বোধ করে কলটা পিক করতেই ওই পাশ থেকে কুমকুম গয়নার সুন্দর প্লাস মায়াবী মুখটা স্পষ্ট হলো। দুইজনই খুব হেসে একসাথে বলল, হাই লিলি। লিলি জোরপূর্বক হেসে বলল। গয়না পুলকিত দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, ওয়াও লিলি, তোমার নামের সাথে তো তোমার চেহারার বড্ড মিল আছে। একদম ফুটন্ত পদ্মের মতো শুভ্র কোমল সুশ্রী তুমি। আমাদের ববের চয়েস আছে বলতে হবে। কুমকুম ও গয়নার সাথে তাল মিলিয়ে বলল, সিরিয়াসলি লিলি, ইউ আর সো কিউট, লাভলি, অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল অলসো। নিশ্চয়ই ববি তোমার এই নাদুস নুদুস চোখের প্রেমে পড়েছে। তোমাকে সামনাসামনি দেখার ইচ্ছাটা প্রবলভাবে বেড়ে গেল। মনে তো হচ্ছে এবার দেশে আসতেই হবে। কি বলিস গয়না? গয়না সো এক্সাইটেড হয়ে বলল, আমি আজই তোফাকে বলবো টিকিট কাটার জন্য। আপু, তুমিও জিজুকে বলো খুব দ্রুত তোমাদের টিকিটটাও কনফার্ম করে নিতে। লিলি খানিক উদ্বিগ্ন হয়ে হামতামতা করে বলল, না আপু, এত পরেশান হয়ে আপনাদের আসতে হবে না। কত দূরের পথ, আপনারা বরং ধীরে সুস্থেই আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করব। জিনি আহমেদ লিলির পাশে দাঁড়িয়ে লিলির কথায় সায় জানিয়ে বললেন, লিলি ঠিকই বলছে গয়না, কুমকুম, ধীরে সুস্থে এসো তোমরা, এত তাড়াহুড়ো করতে হবে না। লিলি তো আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে না। গয়না ঠোঁট উল্টে বলল, ঠিক আছে ঠিক আছে, ধীরে সুস্থেই আসবো, তোমরা তো ব্যস্ত হয়েও না। মৃদু হেসে গয়না লিলির দিকে তাকিয়ে বলল, তারপর বলো, কেমন আছো লিলি? আমার রাগী গম্ভাট বাইটার সাথে সংসার কেমন চলছে? লিলি মাথাটা নিচু করে মৌন হেসে বলল, ভালো। কুমকুম হট্ট হেসে বলল, দেখ দেখ, আমাদের ববির বউ গ্লো করছে, বেচারি ভীষণ লজ্জা পেয়েছে। গয়না হেয়ালি স্বরে বলল, ববি এত চাপা স্বভাবের? ও মাই গড, প্রেম করলো, ভালোবাসলো, সাডেন বিয়েও করে নিল, অথচ আমরা বোনেরা কিছুই জানতে পারলাম না। হাউ স্ট্রেঞ্জ কুমকুম আপু। জিনি আহমেদ শান্ত স্বরে বললেন, আর বলিস না, আমরা ঘরের মানুষরাই কিছু জানতে পারলাম না, আর তোরা তো সেই সুদূর লন্ডনে থাকিস, তোরা জানবি কিভাবে বল? তোদের বাবা, ফুফু, হেমা সবাই তো খুব ফায়ার হয়ে আছে ববির উপর। কেউ ববির সাথে কথাও বলছে না। অন্যদিকে লিলির নামও তো ওরা একদমই শুনতে পারছে না, রাগে গজগজ করছে। কুমকুম মৌন স্বরে বলল, সাময়িক কষ্ট সবাই পেয়েছে আম্মু, এর অবশ্য কারণও আছে। আব্বু, ফুপু, হেমা আপু সবাই তো আয়রার সাথেই ববির বিয়েটা ঠিক করেছিল। মাঝখান থেকে ববি এমন আপত্তিকর ঘটনা ঘটিয়ে বসলো, সবার ক্ষেপে যাওয়াটাই নর্মাল। তবে আমার তো আমাদের আব্বু, আপু, ফুপুকে খুব ভালো করেই চিনি। ওনারা বেশি দিন রাগ করে থাকতেই পারবে না। দেখো,
ববি এবং লিলিকে ওনারা ঠিকই মেনে নেবেন, অপেক্ষা শুধু সঠিক সময়ের। গয়না প্রসঙ্গ পাল্টাতে বলল, ধ্যাত, বাদ দাও তো এখন এসব কথা। লিলি, আগে বলো আমাদের রাগী ভাইটা কোথায়? নতুন বউ রেখে নিশ্চয়ই রুম থেকে এক দণ্ডও নড়ছে না। লিলি ইতস্তত বোধ করে কিছু বলার পূর্বেই ববি রুমের দরজা ঠেলে রুমে ঢুকলো। ববিকে দেখা মাত্রই লিলি রাগে মাথাটা নিচু করে ফেলল। জিনিয়া আহমেদ মৃদু হেসে কুমকুম এবং গয়নাকে বলল, দেখ দেখ, ববি এসে গেছে। ববি 2 হাত দিয়ে সামনের এলোমেলো চুলগুলো ঠিক করে জিনিয়া আহমেদকে কিছু বলার পূর্বেই জিনিয়া আহমেদ ফোনটা ববির মুখের কাছে ধরল। গয়না কুমকুমকে দেখা মাত্রই ববির শুকনো মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, হাই আপুরা, কেমন আছো তোমরা? গয়না মুখ ফুলিয়ে বলল, এই, তোর সাথে আমাদের কোনো কথা নেই। একটাবার জানিয়েছিস বিয়ে করছিস যে? অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠেনি, তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়েছে তো তাই। কুমকুম হালকা হেসে বলল, যাই বলিস না কেন ববি, তোর বউ কিন্তু লাখে একটা। হিরে বিয়ে করেছিস, হিরে। কি সুন্দর দেখতে, ফুটফুটে একটা মায়াবী কন্যা। আমার তো তোর বউয়ের থেকে চোখই সরাতে ইচ্ছা করছিল না, তুইও নিশ্চয়ই সরাতে পারিসনি। ববি পেছনের চুলগুলো টেনে ব্যালকনির দিকে চলে এলো আর মৌন হেসে বলল, হ্যাঁ আপু, তোমরা যে কি বলো না। এভাবেই 3 ভাই বোন প্রায় আধা ঘন্টা নাগাদ কথা বলল। লিলি বেডের এক কোণায় মাথা নিচু করে বসে আছে। জিনিয়া আহমেদ লিলির পাশে বসে লিলির মন খারাপের কারণ জিজ্ঞেস করছে। লিলি কিছুতেই মুখ ফুটে হাত ব্যথা, গলা ব্যথা বা মন খারাপের কারণটা বলছে না। ববি কথা শেষ করে কলটা কেটে রুমে প্রবেশ করে জিনিয়া আহমেদের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মামনি, ডিনার সার্ভ করো, আমি লিলিকে নিয়ে আসছি। জিনিয়া আহমেদ ববির থেকে ফোনটা নিয়ে রুম থেকে প্রস্থান নিচ্ছে আর বলছে, তাড়াতাড়ি চলে এসো, আমি বাড়ির সবাইকে ডেকে দিচ্ছি। ববি হ্যাঁসূচক মাথা নাড়ালো। লিলি এখনো কোণঠাসা হয়ে বসে আছে, মাথা থেকে বড় ঘোমটাটাও ফেলছে না। ববি বেশ প্যারেশান হয়ে লিলির আশেপাশে পায়চারি করছে। লিলির সাথে কথা বলার সাহস জোগাতে পারছে না। চর আর হাত মোচড়ানোর ঘটনাটা বারবার তার মনে পড়ছে। ভীষণ অপরাধবোধ কাজ করছে। লিলিকে কিভাবে ফেস করবে তা নিয়ে ভাবতে ব্যস্ত ববি। পরিশেষে ববি স্থির হয়ে দাঁড়িয়ে হামতা হামতা করে লিলির দিকে ঝুঁকে হালকা কেশে বলল, তোমার কি ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগলে বলো, পাখাটা অফ করে দেই। লিলি নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো প্রত্যুত্তর করছে না। ববি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে লিলির মাথা থেকে ঘোমটাটা সরিয়ে বলল, মাথায় এভাবে ঘোমটা টেনে রেখেছো কেন? আমি কি বাইরের পুরুষ? আমাকে ফেস করা যায় না? লিলি তবুও নিশ্চুপ, মাথা নিচু করে নীরবে চোখের জল ছাড়ছে। ববি হঠাৎই লিলির থুতনি চেপে ধরে লিলিকে ওর দিকে ঘুরিয়ে বলল, এই বোবা, তুমি কথা বলতে পারো না? লিলি চোখ বুজে ফুপিয়ে কাঁদছে। ববির দিকে চোখ মেলে তাকাতেও তার ইচ্ছে করছে না। গালের 5 আঙ্গুলের দাগটা এতক্ষণে ববির চোখে পড়ল। উদ্বিগ্ন হয়ে ববি লিলির থুতনি ছেড়ে লিলির দিকে ঝুঁকে বলল, চরের দাগটা কি আমার হাতের? লিলি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। ববি প্রশ্নবিদ্ধ চোখে লিলির দিকে তাকিয়ে বলল, আমি এত জোরে চর মেরেছি? হুম। ববির নজর এবার লিলির হাতের কবজিতে পড়ল। ডান হাতের কবজিটাও ভীষণ লাল হয়ে আছে। ববি ব্যতিব্যস্ত হয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে লিলির চোখের জল মুছে দিয়ে বলল, ওই সময় বলনি কেন তুমি ব্যথা পাচ্ছিলে? কেন কোনো রিয়েক্ট করলে না? লিলি নাক টেনে কেঁদে বলল, বললেও আপনি শুনতেন না। আপনার তো খুব রাগ আমার উপর। আমার জন্যই তো আপনার লাইফটা এলোমেলো হয়ে গেল। আপনার পরিবারের মানুষ সবাই আপনাকে ভুল বুঝলো, দূরে সরিয়ে দিল, কত অপমান করলো।
মার পর্যন্ত খেতে হলো। আমার উপর তো আপনার রাগ থাকবেই। আর সেই জন্যই আপনি সবসময় আমাকে ধমকান, রুড বিহেভ করেন। আজ তো গায়ে হাত তুললেন। ববি আচমকা লিলিকে জাপটে ধরে গলা জড়ানো স্বরে বলল, সরি পুতুল বউ, আমি এক্সট্রিমলি সরি। মাথা ঠিক ছিল না আমার, রাগে ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম আমি। আর কখনো হাত তুলব না, আই প্রমিস। রুড বিহেভ করলেও কখনো গায়ে হাত তুলব না। ববি ইচ্ছে মতো লিলির সমস্ত মুখমণ্ডলে চুমুয় চুমুয় ভরিয়ে দিচ্ছে। হাতের কবজিটাতেও অসংখ্য চুমু খেয়ে ববি লিলির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, ওয়েন্টমেন্ট লাগিয়ে দেই, খুব জ্বালা করছে না? লিলি এক ঝটকায় ববির থেকে হাতটা সরিয়ে অন্য পাশে ফিরে চোখের জল মুছে অভিমানী স্বরে বলল, কিচ্ছু লাগবে না, জ্বালাও করছে না। আপনি উঠুন আমার সামনে থেকে। এভাবে আমার সম্মুখে নতজন হয়ে বসতে হবে না। ববি লিলির হাতটা ধরে রাগী স্বরে বলল, যখন রাগ দেখানোটা এসেন্সিয়াল তখন কোনো রাগ দেখাও না, আর বেছে বেছে সিরিয়াস মোমেন্টগুলোতেই রাগ দেখাতে আসো। লিলি গম্ভীর ভাব নিয়ে ববির দিকে তাকিয়ে বলল, হাতটা ছাড়ুন, আমার রাগকে এত প্রশ্রয় দিতে হবে না। সব ব্যাপারেই তোমার বাড়াবাড়ি আমার পছন্দ না। চুপ করে বসে থাকো এখানে, আমি অয়েন্টমেন্ট নিয়ে আসছি। ডেস্কের 2 নম্বর ড্রয়ার থেকে অয়েনমেন্ট নিয়ে ববি লিলির হাতের কবজিতে লাগিয়ে দিল। ফ্রিজ থেকে বরফ এনে লিলির গালে ঘষে দিল। তন্মধ্যে ড্রয়িং রুম থেকে জিনিয়া আহমেদের ডাক এলো। ববি গায়ে টি শার্ট জড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে বলল, চলো ডিনার করবে। লিলি আড়ষ্ট হয়ে বসে ছোট আওয়াজে বলল, খিদে নেই, আপনি যান। এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না লিলি। মামানে ডেকেছেন, চলো। লিলি ভীষণ রেগে বলল, গালে চড়ের দাগ নিয়ে আমি সবার সামনে যাব? কি ভাববে সবাই? ববি তেজ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। খাবার টেবিলে সবাই বসে আছে। ববির পাশে লিলিকে দেখতে না পেয়ে জিনিয়া আহমেদ উদ্বিগ্ন হয়ে বললেন, ববি, লিলি কোথায়? ববি চেয়ার টেনে বসে ম্লান স্বরে বলল, ডিনার শেষে আমি লিলির খাবারটা রুমে নিয়ে যাব। লিলির একটু সিক। সায়েরা খাতুন হেয় স্বরে বললেন, বউ আসতে না আসতে কত যত্ন বউয়ের। বাহ, খাবারটা পর্যন্ত রুমে দিয়ে আসছে। চাকর হয়ে গেছে বউয়ের, চাকর। ববি চোখ বুজে রাগ কন্ট্রোল করছে, কোনোরূপ রিয়াকশন করছে না। হেমা ও সায়েরা খাতুনের সাথে তাল মিলিয়ে বলল, আম্মু দেখবে, ওই মেয়ে দুদিনে তোমার ছেলেকে হাত করে নিয়েছে। ওই মেয়ের কমান্ডেই তোমার ছেলে একদিন উঠবে আর বসবে। খায়রুল আহমেদ তেজি দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, রুমে কোনো খাবার দেওয়া যাবে না ববি। খেতে হলে সবার সামনে বসে খেতে হবে, নতুবা উপোস থাকবে। এসব সার্ভেন্টের কাজ ছেড়ে দাও, বুঝেছ? ববি প্রচণ্ড রেগে খাবার টেবিল ছেড়ে উঠে সোজা রুমে ঢুকে রুমের দরজা আটকে দিল। জিনিয়া আহমেদ পেছন থেকে অনেক ডেকেও ববিকে ফেরাতে পারেনি। সাহেরা খাতুনও না খেয়ে খাবার টেবিল ছেড়ে উঠে রুমে ফিরে গেলেন। হেমা এবং খায়রুল আহমেদ অল্প একটু খেয়ে নিজেদের রুমে চলে গেলেন। জিনিয়া আহমেদ লুকিয়ে প্লেটে খাবার বেড়ে ববির রুমের দরজাতে ধাক্কাতেই ববি প্রখর চেঁচিয়ে বলল, খাবো না মামানি, প্লিজ খাবারটা নিয়ে যাও। রিকোয়েস্ট করছি, প্লিজ লিভ মি অ্যালোন। জিনিয়া আহমেদ মন খারাপ করে চলে গেলেন। ববি রুমের লাইট নিভিয়ে লিলিকে বুকে নিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। লিলি হাঁসফাঁস করছে আর ছোট আওয়াজে ববিকে বলছে, ববি, আপনি কি না খেয়ে চলে এসেছেন? ববি গলা জড়ানো স্বরে বলল, কেন খেলেন না? রাত কত বড় জানেন? আপনার যদি খিদে পেয়ে যায়? তোমার খিদে পেলে বলো, কিচেন রুম থেকে খাবার নিয়ে আসবো। আমি তো বেশিরভাগ রাতেই খাই না, চিন্তা করবেন না, আমি অভ্যস্ত। ববি গলা জড়ানো স্বরে লিলিকে টাইট করে চাপটে ধরে বলল, একটা ঠিকঠাক জব পেয়ে নেই, তখন তোমার না খাওয়ার অভ্যাসটা আর থাকবে না। লিলি স্থির দৃষ্টিতে ববির দিকে তাকালো। ববি লিলির গালের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ব্যথা আছে আর?
লিলি ডায়ে বায়ে মাথা নাড়ালো। ববি আচমকা লিলির ডান গালটায় দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, গুড নাইট। আপনি কি এভাবেই আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন? ববি মাথা নাড়ালো। কিন্তু আমি তো এভাবে ঘুমাতে পারবো না। লিলিকে ছেড়ে ববি অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। লিলিও স্বস্তি পেয়ে চোখজোড়া বুজে নিল। সেই ঘুম ভাঙল লিলির ফজরের আজানের মুখরিত প্রতিধ্বনিতে। শরীরের আড়মোড়া ভেঙে লিলি পিটপিট চোখে ব্যালকনির জানালার দিকে তাকালো। রাতের আঁধার এখনও সম্পূর্ণ কাটেনি। ভোরের আলো ফুটতে এখনও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। নিম্ন তমসায় ঘেরা বিস্তর আকাশ, সাথে গোটা ধরণী। শেষ রাতের অম্বর ঘেরা পুলকিত মিহি আলোতে অপার স্নিগ্ধতা, নিভৃতে মোড়ানো প্রকৃতিকে খুব কাছ থেকে সূক্ষ্মভাবে অবলোকন করার তৃপ্তি যেন আলাদা। নিভৃতে রজনী কেটে গেছে সেই অনেক আগেই, এবার শুধু ভোরের আলো ফোটার। লিলি গ্রামে থাকতে বহুবার প্রকৃতির এই সুন্দরতম মুহূর্তটাকে খুব কাছ থেকে অবলোকন করেছে, মন থেকে প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছে। ফজরের নামাজের ইতি টেনে তসবিহ হাতে উপরওয়ালার নাম জপ করতে করতে গ্রামের নির্জন রাস্তায় নির্ভয়ে নিজের ছায়াকে সঙ্গিনী করে দীর্ঘ পথ হেঁটেছে। রাত এবং দিনের কুদরতি শক্তিকে বারবার প্রকৃতির রহস্যের বেড়াজালে আবদ্ধ করেছে। ওপরওয়ালার সমস্ত সৃষ্টি যেন এক একটা মহার রহস্যে আবর্তিত, যে রহস্য ভেদ করা ধরনের কোনো মানুষের পক্ষেই কখনো সম্ভবপর না। আজানের সুমধুর সুর লিলির কান দুটোতে মন্ত্রমুগ্ধের মতন বাজছে। আজানের এই ধ্বনি যেন তাকে রীতিমতো আল্লাহর সান্নিধ্যে ডাকছে, ইবাদতে মশগুল হতে ইন্ধন যোগাচ্ছে। উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে লিলির শোয়া থেকে উঠে ফ্লোরে পা রাখতেই কাপড়ে হ্যাঁচকা টান লাগলো। ঘোলা ঘোলা চোখে লিলি পাশ ফিরে তাকাতেই দেখল ববির ব্ল্যাক ওয়াচটাতে লিলির কাপড়ের আঁচলটা বাঁধা। কপাল কুঁচকে লিলি বিস্মিত চোখে ববির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় ববিকে শান্ত, শিষ্ট, নির্মল, মায়াবী এক টুকরো জ্যোৎস্না রাত মনে হচ্ছে, যার মুখ পানে তাকিয়ে অবলীলায় গোটা একটা আমাবস্যা রাত জ্যোৎস্না রাত ভেবে কাটিয়ে দেওয়া যাবে। হালতো হাতে লিলি ববির ওয়াচ থেকে কাপড়ের আঁচলটা ছাড়িয়ে বেড ছেড়ে নামতেই ববি পেছন থেকে ঘুম জড়ানো স্বরে অস্পষ্টভাবে লিলিকে ডেকে বলল, এই কোথায় যাচ্ছ? লিলি পিছু করে আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনি না ঘুমিয়েছিলেন, হঠাৎ জাগলেন কিভাবে? ববি চোখ বুজেই বলল, তুমি অলওয়েজ সব জায়গায় এসে আমাকে ডিস্টার্ব করো, ঘুমটাকেও ডিস্টার্ব করলে। কি দরকার ছিল আমাকে টাচ করার? লিলি আমতা আমতা স্বরে বলল, আপনি তো বাধ্য করলেন। কি দরকার ছিল ও আছে আমার শাড়ির আঁচল বাঁধার? রিস্ক নিতে চাইনি, ওকে। ভেবেছিলাম এপাশ থেকে ওপাশ হওয়ার টাইমে কি যদি হঠাৎ ধপাস করে নিচে পড়ো, তাই সেফটির জন্য বাধ্য হয়ে ওয়াচে আঁচলটা বাঁধা। আর তোমার তো আবার হিতাহিত জ্ঞান একদমই নেই, ব্রেন জাস্ট ফাঁকা। লিলি নাক ফুলিয়ে বলল, এতই যেহেতু বোঝেন, তাহলে এই অপদার্থ মেয়েটাকে বিয়ে করলেন কেন? ববি ফট করে চোখ জোড়া খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। নেক্সট টাইম যদি বিয়ে করাটার বিষয় নিয়ে কানের কাছে ঘ্যান জ্ঞান করো, আই টোল্ড ইউ গতকাল রাতের মতো এমন অসংখ্য চর আবার গালে পড়বে, তখন ওয়েন্টমেন্টও লাগিয়ে দেব না। একটু ভালো করে কথা বলতে পারেন না আপনি, তাই না? সব সময় শুধু রেগে থাকেন, যত রাজ্যের রাগ আমার উপরেই ছাড়েন। তুমি প্রশ্রয় দাও বলেই তো আমার রাগগুলো প্রশ্রয় পায়। একটু চালাক, চতুর, চঞ্চল হতে পারো না, তাহলেই তো অযথা আমার রাগ দেখাতে হয় না। লিলি রাগান্বিত হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ববি আবারও পেছন থেকে ডেকে বলল, ঘুমোচ্ছি আমি। ওয়াশরুম থেকে ফিরে এসে তুমিও আমার পাশে ঘুমিয়ে পড়বে, রুম থেকে একদম বের হবে না। লিলি কোনো প্রত্যুত্তর না করে ওয়াশরুমে প্রবেশ করে ঠাস করে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। ববি হালকা হেসে বলল, আমার গম্বাট বউ ভীষণ রেগে গিয়েছে। কবে যে এই গম্বাট বউটা রাগ দেখিয়ে আমার কাছাকাছি আসবে
গড নোজ। লম্বা হয়ে শুয়ে ববি আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। লিলি ফ্রেশ হয়ে অজু করে 8 ঘন্টার মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। জায়নামাজ খুলে লিলি স্থির মনে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে তাসবি পড়ে লিলি মোনাজাতে টুকরে কেঁদে বলল, আমি জানি না মাবুদ, আমার পরিবার এখন কেমন আছে, আদৌ ওরা ভালো আছে কিনা, গ্রামের হিংস্র মানুষদের থেকে নিরাপদে আছে কিনা, ওই মেম্বারের ছেলে রিফাত আমার পরিবারের কোনো ক্ষতি করেছে কিনা। কেন জানি না মনটা খুব কুহু গাইছে। বারবার মনে হচ্ছে এবার ওরা হাতে হাতে গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্টেপ নেবে, খুব ভয়ঙ্কর স্টেপ, যা হয়তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। যাই হয়ে যাক মাবুদ, তুমি আমার পরিবারের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিরাপদে রেখো। জায়নামাজটা গুটিয়ে লিলি কাবার্ডে গুছিয়ে রাখলো। চোখের জল মুছে খোলা চুলে ব্যালকানিতে দাঁড়ালো। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শান্ত চোখে লিলি ব্যালকানির গ্রিলে কপাল ঠেকিয়ে আশেপাশের নির্মল প্রকৃতিটাকে অবলোকন করছে। শহরের মানুষরা এখনও ঘুমে আচ্ছন্ন। রাস্তায় লোকজনেদের কোনো গতগম্য নেই। প্রতিটা বাড়ির মস্ত বড় লোহার গেটগুলো এখনও ভেতর থেকে লাগানো। ফুটপাতের দোকানগুলো শাটার বন্দি। রাস্তায় ছোটোখাটো যানবাহন চলাচল অবাধে চলছে। রাস্তার দুই ধারে কয়েকটা প্রকাণ্ড বিশাল গাছ দেখা যাচ্ছে। গাছের মগডালে পাখপাখালির কোনো অস্তিত্ব নেই। ভোর হতেই মোরগের কোনো হাঁকডাক নেই। শহরের জীবনটা কেমন যেন নির্জীব আর গুমটে। প্রকৃতির আসল স্বাদ খুঁজে পাওয়া যায় না এখানে। লিলি প্রবল উচ্ছ্বাস নিয়ে উকিঝুঁকি মেরে জুবায়ের আহমেদের বাড়িটা খুঁজছে। গ্রিলের শেষ কর্নারে চোখ ঠেকিয়েও জুবায়ের আহমেদের ছোট বাড়িটা লিলির চোখে পড়ল না। সমস্ত উদ্গ্রীবতা ক্ষান্ত হয়ে এলো লিলির। বিষণ্ণ মন নিয়ে লিলি ব্যালকানি থেকে প্রস্থান নিয়ে খোলা চুলে বড় একটা খোপা করে ববির পাশ ঘেঁষে শুলো। ববির দিকে মুখ ঘুরিয়ে শুয়ে লিলি নিষ্পলক দৃষ্টিতে ববিকে দেখছে। ববির প্রতিটা গরম নিঃশ্বাস লিলির চোখে মুখে উপচে পড়ছে। পরম আবেশে লিলির চোখজোড়া বুঝতেই ববি ঘুমন্ত অবস্থায় নড়ে চড়ে লিলিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। লিলি ফট করে চোখজোড়া খুলে ববির দিকে তাকালো। অস্বস্তিতে লিলি হাঁসফাঁস করছে ববির থেকে ছাড়া পেতে। লিলির অস্থিরতাকে প্রশ্রয় না দিয়ে ববি লিলিকে আরও টাইট করে ঝাপটে ধরল। ববির শক্তির সাথে না পেরে লিলি এক পর্যায়ে ক্লান্ত হয়ে ছোট আওয়াজে ববিকে বলল, ববি শুনছেন, ছাড়ুন আমাকে। ওহো, ডিস্টার্ব করছো কেন? ঘুমোতে দাও। উফ, শুধু কি আপনিই ঘুমাবেন, আমি ঘুমাবো না? আমি তো বারণ করিনি ঘুমাতে, চুপ করে ঘুমাও। আপনি তো জানেন আমার এভাবে ঘুম হয় না। তোমাকে জড়িয়ে না ধরলে আমারও ঘুম হয় না। সরি, আই এম হেল্পলেস। লিলি ক্ষিপ্ত হয়ে বলল, বিয়ের আগে কাকে জড়িয়ে ধরে ঘুমাতেন শুনি? তখন অন্য ব্যাপার ছিল, কিন্তু এখন পাশের সদ্য বিয়ে করা ওয়াইফ থাকতে নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমার কষ্ট আপনার চোখে পড়ে না? না, পড়ে না। কাউন্টলি আমাকে একটু ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও। লিলি তবুও ধস্তাধস্তি করছে। ববি অগ্নিশর্মা হয়ে লিলির দিকে প্রখর দৃষ্টিতে তাকাতেই লিলি শান্ত হয়ে ফটাফট চোখজোড়া বুজে নিল। ববি হালকা হেসে লিলিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। খানিক মধ্যেই দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। ঘড়িতে সকাল 9টা। পুরো বাড়িতে মানুষের হাঁকডাক আর শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। তন্মধ্যেই দরজায় ঠকঠক করে সশব্দে টোকা পড়ল। ঘুম ভেঙে লিলি আতঙ্কগ্রস্ত হয়ে লিলিকে সাপের মতো পেঁচিয়ে শুয়ে থাকা ববিকে ছোট আওয়াজে ডেকে বলল, ববি শুনছেন, কেউ দরজা ধাক্কাচ্ছে। ববি নাক মুখ কুঁচকে ঘুমের ঘোরে বলল, সো হোয়াট, লেট মি স্লিপ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ববি। আই থিঙ্ক বাড়িতে কিছু হয়েছে, শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ইতোমধ্যেই খায়রুল আহমেদের খরতর গলার আওয়াজ শোনা গেল। উনি সশব্দে দরজায় টোকা মারছেন আর চেঁচিয়ে বলছেন, ববি দরজা খোলো, না হয় বাধ্য হব দরজা ভাঙতে। এই পর্যায়ে এসে ববি ব্যাপারটাকে সিরিয়াসলি নিল।
লিলিকে এক ঝটকায় গা থেকে সরিয়ে ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে গায়ের টি শার্টটাকে ঠিক করে সামনের চুলগুলো সেট করে ব্যতিব্যস্ত স্বরে বেডের এক কোণায় বসে থাকা লিলির দিকে তাকিয়ে বলল, কাপড়টা ঠিক করে ব্যালকনিতে যাও। মনে হচ্ছে মামু খুব রেগে আছে। আপাতত মামুর সামনে তোমার যাওয়াটা ঠিক হবে না। ববির কথা মতো লিলি কাপড়টা ঠিক করে সুরসুরিয়ে ব্যালকনিতে চলে গেল। ববি তাড়াহুড়ো করে রুমের দরজাটা খুলতেই খায়রুল আহমেদ চোয়াল শক্ত করে ববিকে বললেন, রিফাত কে ববি? ছেলেটা কেন সাত সকালে আমার বাড়ির সামনে এসে হাঙ্গামা করছে? ববি কপাল কুঁচকে ছোট আওয়াজে বলল, রিফাত মেম্বারের ছেলে? খায়রুল আহমেদকে পাশ কাটিয়ে ববি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ড্রয়িং রুমের ডান পাশের কর্নার থেকে মোটা একটা স্ট্যাম্প হাতে নিয়ে বাড়ির সদর দরজা ক্রস করে সোজা বাড়ির মেন গেটে চলে এলো। রাস্তার ফুটপাত ঘেঁষে রিফাত খুব উঁচু স্বরে জুবায়ের আহমেদের সাথে তর্ক করছে। রিফাতের সাথে ওই দিনের বখাটে ছেলেগুলোও আছে। ছেলেগুলো ক্ষুব্ধ হয়ে বারবার ববিদের বাড়ির গেটের সামনে অগ্রসর হতে চাইছে, কিন্তু জুবায়ের আহমেদ বারবার তাদের আটকে দিচ্ছে, পথ আগলে দাঁড়াচ্ছে। পুরো রাস্তায় এলাকার লোকজনের ঢল পড়ে গেছে। সবাই জটলা পাকিয়ে রাস্তার এপাশে ওপাশে দাঁড়িয়ে আছে। সবাই নির্বাক দর্শক হয়ে পুরো ঘটনা এনজয় করছে। সোনিয়া আহমেদও পাশে দাঁড়িয়ে রিফাতের সাথে তর্ক করছে। রিফাত বারবার চেঁচিয়ে বলছে, আমি লিলিকে চাই, শুধুমাত্র লিলিকে চাই। প্রয়োজনে ববির লাশের উপর দিয়ে আমি লিলিকে এখান থেকে নিয়ে যাব। এবার আমি কিছুতেই লিলিকে ছাড়ব না, কিছুতেই না। এলাকার লোকজন ফিসফিসিয়ে বলছে, ছেলেটা চেয়ারম্যানের ভাতিজা ববির কথা বলছে না? আর লিলি বা কে? ববি আমার কোনো মেয়েকে উঠিয়ে আনলো না তো? ছেলেটা কি বলছে এসব? খায়রুল আহমেদ ববির পাশে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। খায়রুল আহমেদের পাশে জিনিয়া আহমেদ, সাহেরা খাতুন, হেমাও দাঁড়িয়ে আছে। সাহেরা খাতুন এবং হেমা লজ্জায় ববিকে ধিক্কার জানাচ্ছে আর মাথা নিচু করে বলছে, ছি ছি ববি, শেষ পর্যন্ত তোর জন্য পুরো এলাকার সামনে আমাদের মাথা নিচু হলো। আমাদের বাড়ির মান সম্মান সব নিলামে উঠে গেল। এলাকার লোকজনের মুখে যা নয় তা শুনতে হচ্ছে। ছি, লজ্জা হচ্ছে আমাদের, লজ্জা। ববির রাগটা যেন মাথায় চড়ে বসলো। স্ট্যাম্প হাতে নিয়ে ববি রিফাতের দিকে এগিয়ে যেতেই খায়রুল আহমেদ পেছন থেকে ববির হাতটা টেনে ধরে চোয়াল শক্ত করে বলল, কোথায় যাচ্ছ তুমি? কি করতে যাচ্ছ? ববি পিছু ফিরে রাগী চোখে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমার হাতটা ছাড়ো মামু। ওই লাফাঙ্গারগুলোকে আমি উচিত শিক্ষা দিতে যাচ্ছি। দয়া করো আমাকে ববি, আমার মান সম্মান আর ডুবিও না। চেয়ারম্যানের ভাগ্নি হয়ে আর তামাশা দেখিও না। নিজের ব্যক্তিত্বকে এলাকার লোকজনের সামনে আর ছোট করো না। যা করার আমার ছেলেপেলেরা করবে। তুমি প্লিজ আমার পেছনে এসে দাঁড়াও। তোমার ছেলেফেলেরা কিছু করতে পারবে না মামু, যা করার আমাকেই করতে হবে। তন্মধ্যেই রিফাতের দৃষ্টি পড়ল ববি এবং খায়রুল আহমেদের দিকে। ববিকে দেখা মাত্রই রিফাত জুবায়ের আহমেদকে পাশ কাটিয়ে দ্বিগুণ রেগে এক ছুটে ববির মুখোমুখি দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলল, আমার লিলিকে বের করে দে ববি, এখনই আমার লিলিকে বের করে দে। এই দিন তোকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। সেকেন্ড টাইম আমি আবারও ভুল করে বসলাম। ঘাড়ের রগ টান টান করে ববি খায়রুল আহমেদের হাতটা এক ঝটকায় সরিয়ে বাম হাতে থাকা স্ট্যাম্পটা দিয়ে রিফাতের পায়ের সাংসপেশিতে জোরে এক আঘাত মেরে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস হয় কি করে আমার লিলির নাম তোর এই অপবিত্র মুখে উচ্চারণ করার? কাম অন, লেট মি অ্যান্সার। রিফাত ব্যথায় কুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রিফাতের চেলাফেলারা ববির চারপাশে এসে দাঁড়াতেই খায়রুল আহমেদ ববির সামনে দাঁড়িয়ে তেজি স্বরে চেলাদের উদ্দেশ্য করে বললেন, থামো তোমরা, প্লিজ থামো। ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্তে যেতে হবে আমাদের। তোমরা আমার অফিসে এসো, বিষয়টা আমি সমাধান করছি। রিফাত জখমযুক্ত পা নিয়ে চোখ তুলে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো সমাধান চাই না চেয়ারম্যান, আমি শুধু লিলিকে চাই। আপনার ভাগ্নে আমার নাকের ডগা দিয়ে আমার লিলিকে গ্রাম থেকে তুলে এনেছে।
কত বড় দুঃসাহস আপনার ভাগ্নের। রিফাত ব্যথায় কুকিয়ে আবারও বলল, শুধু তাই নয়, আপনার ভাগ্নে তো এখন আপনাদের সবার সামনে আমাকে জখম করলো। আমি এর বিচার চাই চেয়ারম্যান, কঠিন বিচার চাই। ববি রাগে ফুসফুস করছে। খায়রুল আহমেদের দিকে তাকিয়ে ববি তার জেদ সংবরণ করে রাখছে। শান্ত স্বরে খায়রুল আহমেদ রিফাতের দিকে তাকিয়ে বললেন, অবশ্যই তুমি বিচার পাবে, উপযুক্ত বিচার পাবে। আমার অফিসে এসো, ঠান্ডা মাথায় আমরা কথা বলি। খায়রুল আহমেদের কথায় সম্মতি জানিয়ে রিফাত এবং তার চেলাপেলারা এক এক করে খায়রুল আহমেদের অফিসে গেল। জুবায়ের আহমেদ মাথায় হাত দিয়ে ববির দিকে তাকিয়ে আছে। সোনিয়া আহমেদ তেড়ে এসে জুবায়ের আহমেদকে টানতে টানতে নিজেদের বাড়ির ভেতরে প্রবেশ করে সশব্দে বাড়ির মেন গেট লাগিয়ে দিল। পাশাপাশি গেটে তালাও ঝুলিয়ে দিল। এলাকার লোকজন ববির দিকে তাকিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছে, যা নয় তাই ভাবছে ববিকে নিয়ে। স্ট্যাম্প হাতে নিয়ে ববি বাড়ির মেন গেটে ঢুকতেই সাহেরা খাতুন অশ্রুসিক্ত চোখে ঠাস করে ববির গালে কষে এক চড় মেরে বলল, দিলি তো আমার ভাইয়ের সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে, এলাকার লোকজনদের কাছে আমার ভাইকে ছোট করে। তোর কি মনে হয় এত কিছুর পরেও আমার ভাই আমাদের এই বাড়িতে জায়গা দিবে? ববি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হেমা ফ্যাস ফ্যাস করে কাঁদছে। কান্না থামিয়ে হেমা জোরে চেঁচিয়ে বলল, ওই মেয়েকে তুই আজই ওই ছেলেটার হাতে তুলে দিবি ববি। আপু যত দ্রুত পারিস বিদায় কর। রোজ রোজ অশান্তি আমাদের ভালো লাগছে না। তোর জন্য আমার মাও মাথার ছাদটা হারাবে, পথে দাঁড়াতে হবে। এলাকার লোকজনেরও তো মুখ দেখাতে পারবে না। ববি তীক্ষ্ণ দৃষ্টিতে হেমার দিকে তাকিয়ে বলল, লিলি আমার ওয়াইফ আপু। ওই স্কাউন্ডেলটার হাতে লিলিকে তুলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝে শুনে কথা বলো আপু, ফর গড শেক। রাগে গজগজ করে ববি দ্রুত পায়ে হেঁটে ববির রুমের দিকে অগ্রসর হলো। পেছন থেকে জিনিয়া আহমেদ মাথা নিচু করে ববিকে ডেকে বলল, ববি, তোমার মামু বলেছে লিলিকে নিয়ে অফিস রুমে যেতে, ওখানেই বিচার হবে। ববি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিনিয়া আহমেদ উদ্বিগ্ন হয়ে আবারও পেছন থেকে ববিকে ডেকে বলল, যাই হয়ে যাক ববি, লিলির হাতটা ছেড়ো না। মেয়েটা বড্ড অসহায়, কি মায়া মেয়েটার দু চোখে। সত্যি বলতে মেয়েটার মায়া পড়ে গেছি আমি, খুব ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ববি অশ্রুসিক্ত চোখে জিনিয়া আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি ওর হাতটা ছাড়ার জন্য ওকে বিয়ে করে নি মামানি। আজন্ম তাকে আমার ভাগ্যের সাথেই জুড়ে নিয়েছি আমি। লিলি জীবনেও আমার, মরণেও আমার। লিলি একান্তই আমার। চোখের জল মুছে ববি রুমের দরজায় কয়েকটা টোকা মারতেই লিলি ব্যালকনি থেকে কান্নারত অবস্থায় দৌড়ে এসে রুমের দরজাটা খুলে আচমকাই ববিকে চাপটে ধরে বলল, আমি ব্যালকনি থেকে সব দেখেছি ববি। আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। প্লিজ আমাকে ওই রিফাতের হাতে তুলে দেবেন না ববি। হ্যাঁ, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ। ববি লিলিকে টাইট করে চাপটে ধরে লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমু খেয়ে শান্ত স্বরে বলল, বি কুল লিলি, প্লিজ ডোন্ট ক্রাই। ববি আজন্মের জন্য লিলিকে ধরেছে। পৃথিবী উল্টে গেলেও ববি লিলিকে ছাড়বে না। লিলি শুধু ববির, শুধুমাত্র ববির। লিলি কাঁপা কাঁপা স্বরে বলল, রুমের দরজাটা আটকে দিন ববি। রিফাত যে কোনো মুহূর্তে এই রুমে চলে আসতে পারে, আমাকে টেনে হিঁচড়ে আপনার বুক থেকে সরিয়ে নিয়ে যেতে পারে। ওই রিফাত সব পারে, সব। ববি হট্ট হেসে বলল, এটা রিফাতের গ্রাম না, এটা ববির শহর। রিফাতের এত বড় দুঃসাহস হয়নি ববির বুক থেকে লিলিকে কেড়ে নেওয়ার। হাত কেটে রেখে দেব ওই স্কাউন্ডালটার। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, ওকে? লিলি টাইট করে ববিকে হাসতে পিষ্টে জড়িয়ে ধরে বলল, তা আমার খুব ভয় করছে ববি। আপনার মামু যদি আমাকে ওই রিফাতের হাতে তুলে দেন? কোনো চান্স নেই। ববি যা বলবে তাই হবে। এখন চলো, মামু আমাদের ডেকেছেন, রিফাতও ওখানেই আছে। আমি যাব না ববি, প্লিজ আমি যাব না। রিফাত সুযোগ পেলে হয়তো আমাকে ছাড়বে না, জোর করে ওর সাথে নিয়ে যাবে। আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো। রিফাত কেন, রিফাতের বাপের বাপও পারবে না ববির হাত থেকে
লিলিকে জোর করে কেড়ে নিতে। ববিকে ছেড়ে লিলির চোখের জল মুছে ববির চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন, লেট হলে আপনার মামু আবার রাগ করবেন। ববি ম্লান হেসে লিলির মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে লিলির হাত ধরে রুম থেকে প্রস্থান নিয়ে খায়রুল আহমেদের অফিস রুমে চলে এলো। লিলিকে দেখা মাত্রই সাহেরা খাতুন, হেমা, খায়রুল আহমেদ চোখ রাঙিয়ে লিলির দিকে তাকালো। লিলি ভয়ে মাথাটা নিচু করে ফেলল। রিফাত এবং রিফাতের চেলারা তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকালো। রিফাত জখমযুক্ত পা নিয়ে বসা থেকে উঠে এসে লিলি এবং ববির মুখোমুখি দাঁড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে চোখ লাল করে বলল, নতুন বউ সেজে আসিস কেন? তুই তো ববির রক্ষিতা। রক্ষিতারা এভাবে সেজে গুজে গয়না পরে ঘুরে নাকি? ববি ক্ষুব্ধ হয়ে রিফাতের গলা চেপে ধরে বলল, লিলি আমার ওয়াইফ, আমার লিগ্যালি ওয়াইফ। প্রথমবার তোকে ছাড় দিলেও এবার আমি তোকে ছাড় দিব না স্কাইন্ডেল। আই ওয়ানা কিল ইউ। লিলি ববির হাতটা ধরে টানছে আর সশব্দে কেঁদে বলছে, ববি ছাড়ুন ওনাকে, মরে যাবেন তো উনি। হেমা তেড়ে এসে লিলির দুই গালে দুই চড় বসিয়ে জোরে চেঁচিয়ে বলল, তোমার জন্যই আজ আমাদের বাড়িতে এত অশান্তি। তুমি হলে সব অশান্তির মূল, বুঝেছ? আজই তুমি ওই ছেলের সাথে তোমার গ্রামে ফিরে যাবে। 2-1 দিনের মধ্যেই আমরা ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। লিলি গালে হাত দিয়ে হেঁচকি তুলে হেমার দিকে তাকিয়ে আছে। জিনে আহমেদ আর সাহেরা খাতুন হেমাকে টেনে এনে চোখ রাঙিয়ে হেমার দিকে তাকিয়ে আছে। সাহেরা খাতুন প্রখর রেগে হেমার দিকে তাকিয়ে বললেন, ওই মেয়েটার গায়ে হাত তোলা তোর উচিত হয়নি হেমা। মেয়েটা এমনি এমনি এই বাড়িতে আসেনি, তোর ভাইয়ের হাত ধরে এই বাড়িতে এসেছে। সব দোষ তোর ভাইয়ের। মারতে হলে তোর ভাইকে মার। ববি চরের বিষয়টা এখনো খেয়াল করেননি। খায়রুল আহমেদের চেঁচামেচিতে ববি বাধ্য হয়েছে রিফাতের গলাটা ছাড়তে। জেদ সংবরণ করতে না পেরে ববি খায়রুল আহমেদের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বলল, এই লাফাঙ্গারটাকে তুমি এক্ষুনি তোমার অফিস থেকে বের করো মামু। একে আমি এক মুহূর্ত চোখের সামনে সহ্য করতে পারছি না। দুনিয়া এদিক সেদিক হয়ে গেলেও লিলিকে আমি ছাড়ছি না। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি লিলিকে ছাড়ছি না। প্রয়োজনে লিলির হাত ধরে আমি বাড়ি ছাড়ব। কোনো বিচারের প্রয়োজন নেই আমার। আমি নিজেই নিজের বিচার করতে পারি। খায়রুল আহমেদ ক্ষুব্ধ হয়ে ববির গালে ঠাস করে একটা চড় বসিয়ে বললেন, সমস্ত বেয়াদবির সীমা তুমি পার করে গেছো ববি। যাও রুমে যাও, বউয়ের আঁচল ধরে সোজা রুমে যাও। দেখব এই বউ তোমাকে স্বর্গে নিতে পারে কিনা। গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। রিফাত তেজি দৃষ্টি নিক্ষেপ করে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, লিলিকে কোথায় যেতে বলছেন আপনি? ভালোই ভালোই লিলিকে আমার হাতে তুলে দিন। লিলি আমার সাথে গ্রামে ফিরবে, আপনার ভাগ্নের সাথে রুমে যেতে নয়। খায়রুল আহমেদ এবার ঠাস করে রিফাতের গালে কষে এক চড় মেরে বললেন, বিবাহিত মেয়েকে তার স্বামীর কাছ থেকে কেড়ে নেওয়ার তুই কে? দেখছিস না মেয়েটা বিবাহিত? মেয়েটা আপাতত আমার ভাগ্নের বউ। যদি কখনো ওদের ছাড়াছাড়ি হয়, কথা দিচ্ছি আমি ওই মেয়েকে তোর হাতে তুলে দেব। এখন তুই আমার এলাকা থেকে বিদায় হও, চেলাপেলা সহ বিদায় হও। রিফাত গালে হাত দিয়ে চোখ রাঙিয়ে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ঠিক করলেন না চেয়ারম্যান। আপনি বলেছিলেন সুষ্ঠু বিচার করবেন। ববি আবারও রিফাতের গলা চেপে ধরে বলল, হেই, তুই কাকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, আমার মামুকে? আমার মামুর বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মামুকে চোখ রাঙাচ্ছিস? খায়রুল আহমেদের চেলাফেলারা এসে রিফাত এবং তার চেলাফেলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। জুবায়ের আহমেদ দরজার আড়াল থেকে সবটা শুনে আনন্দ অশ্রু নিয়ে বাড়ি থেকে প্রস্থান নিলেন। ববি আচমকা খায়রুল আহমেদকে জাপটে ধরে কান্না জড়িত স্বরে বলল, থ্যাঙ্কস মামু, মেনি মেনি থ্যাঙ্কস তোমাকে। বলে বোঝাতে পারবো না যে আজ ববি কতটা খুশি হয়েছে। আজ তুমি একদম যোগ্য বিচার করেছো মামু। আই স্যালুট ইউ মামু, আই স্যালুট ইউ। খায়রুল আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি মন থেকে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না ববি। সমাজে তুমি আমার মাথাটা ঠিক কতটা নিচু করেছ তা শুধু আমিই জানি। অবশ্য তোমার এসব জানার কথাও নয়। তুমি তো আবেগটাকে এখন নিজের বিবেক হিসেবে দেখছো।
ভালো মন্দ জাজ করার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছ। ববিকে ছেড়ে খায়রুল আহমেদ প্রস্থান নিলেন। লিলি মাথা নিচু করে নীরবে চোখের জল ছাড়ছে। সাহেরা খাতুন ববির দিকে তেড়ে এসে বললেন, দেখলি আমার ভাই কতটা ভালো মানুষ। এত অপমান, লজ্জা, সম্মানহানির পরেও আমার ভাই আমাদের এই বাড়ি ছাড়তে বলেনি। কেন জানিস? তোকে ভালোবাসেন বলে, আমাদের ভালোবাসেন বলে, ছোটবেলা থেকেই তোকে কোলে পিঠে মানুষ করেছেন বলে। ভাগ্নের অন্যায় দেখেও ভাগ্নেকে কোনোভাবেই হার্ট করতে পারছেন না। ভাগ্নের বিরুদ্ধে কেউ কিছু বললেও সহ্য করতে পারছেন না। তুই বেইমান বলেই পারছিস তোর কোমল মনের মামুকে ভালোবাসার বিনিময়ে এতটা হার্ট করতে, এখনো বউয়ের হয়ে সাফাই দিতে, বউকে সাপোর্ট করতে। হেমা দাঁত কিরমির করে লিলির দিকে তাকিয়ে বলল, এক্ষুনি আমি এই বাড়ি ছাড়ছি, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। ওই মেয়েটার মুখও দেখতে চাই না। আগামী 1 বছরও আমি এই বাড়িতে পা রাখবো না। তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয় তাহলে প্লিজ ওই বাড়িতে চলে যেও। এক পলকও আমাকে দেখে এসো। জিনি আহমেদ অশ্রুসিক্ত চোখে এক পলক লিলির দিকে তাকিয়ে দ্রুত পায়ে অফিস রুম থেকে প্রস্থান নিলেন। ববি লিলির হাত ধরে নিজেদের রুমে ঢুকে রুমের দরজাটা আটকে দিলেন। বেডের উপরে মাথা নিচু করে বসে ববি ছোট আওয়াজে লিলিকে বলল, 1 গ্লাস পানি দাও তো। লিলি রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে এলো। ববির মুখের কাছে পানির গ্লাসটা ধরতেই ববি গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস পানিটা শেষ করলো। লিলির হাতে গ্লাসটা ধরিয়ে ববি লিলির দিকে তাকাতেই কপাল কুঁচকে চোখ মুখে উদ্বিগ্নতার ছাপ ফুটিয়ে বলল, তোমার গাল দুটো ফুলে আছে কেন লিলি? কি হয়েছে? লিলি গ্লাসটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে পিছু ঘুরে জোরপূর্বক হেসে বলল, ব্যালকনির গ্রিলের ছাপ পড়েছে, তাই গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। ববি বসা থেকে উঠে লিলির মুখোমুখি দাঁড়িয়ে সন্দেহের দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, গ্রিলের ছাপ তো এত প্রখরভাবে লাগার কথা না। সত্যি করে বলো কি হয়েছে? লিলি প্রসঙ্গ পাল্টাতে বলল, ববি, আম্মু আব্বুর জন্য আমার খুব টেনশন হচ্ছে। রিফাত নিশ্চয়ই আম্মু আব্বুর সাথে খুব খারাপ কিছু করেছে। আব্বুর নাম্বারে একটু কল করবেন প্লিজ? আমি নাম্বারটা বলছি। ববি চোয়াল শক্ত করে লিলির ডান হাতটা চেপে ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও, এরপর যা হওয়ার হবে। লিলি অশ্রুসিক্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনার আপু আমার গালে চড় মেরেছে ববি। লিলির হাতটা ছেড়ে ববি অগ্নিশর্মা হয়ে রুম থেকে প্রস্থান নিতে নিলেই লিলি পেছন থেকে ববির হাতটা টেনে ধরে করুণ স্বরে বলল, দয়া করুন ববি, প্লিজ আপুকে কিছু জিজ্ঞেস করতে যাবেন না। বিশ্বাস করুন, আমি আর চাই না আমার জন্য আপনাদের পরিবারে আর কোনো অশান্তি হোক। এত সব অশান্তিতে আমি হাঁপিয়ে উঠেছি। হাত জোর করছি আমি আপনার কাছে, প্লিজ থেমে যান। ববি থেমে গেল। চোখে জল নিয়ে ববি লিলিকে টাইট করে জাপটে ধরে বলল, আপুর হয়ে আমি ক্ষমা চাইছি লিলি, পারলে আপুকে ক্ষমা করে দিও। এসব কি বলছেন ববি? আপু আমার বড়, আমার গায়ে 100 বার হাত তোলার অধিকার আছে ওনার। আমি কিচ্ছু মনে করিনি ববি, সত্যি বলছি আমি কিচ্ছু মনে করিনি। প্লিজ আপনি এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না, প্লিজ। ববিকে ছেড়ে লিলি আলতো হয়ে ববির পুরো মুখে হাত বুলিয়ে গলা জড়ানো স্বরে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি শুধু দয়াবোধ থেকে আমার জন্য এত কিছু করছেন না ববি। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কারণটা কি ববি? লিলির কপালে দীর্ঘ একটা চুমুকে ববি লিলিকে জড়িয়ে ধরে বলল, কারণটা তোমাকে মন থেকে বুঝে নিতে হবে লিলি। কারণটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না। আমি অপেক্ষায় থাকবো লিলি, একদিন তুমি ঠিক কারণটা বুঝতে পারবে। লিলি আমি কারণটা জানি ববি, তবে এখনই আমি কারণটা আপনাকে জানাতে চাই না। আপনার মুখ থেকে আমি প্রথমে কারণটা শুনতে চাই, আপনার মনের সমস্ত অনুভূতি জানতে চাই, দেন আমি আমার কারণটা আপনাকে এক্সপ্লেন করতে চাই।
লিলিকে ছেড়ে ববি বালিশের তলা থেকে ফোনটা নিয়ে জুবায়ের আহমেদের নাম্বারে ডায়াল করলো। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন জুবায়ের আহমেদ। ববির কলটা পাওয়া মাত্রই উনি কলটা রিসিভ করে উদ্বিগ্ন স্বরে বললেন, ওদিকে সব ঠিক আছে তো ববি? ববি কপাল ঘষে চোখ মুখ কুঁচকে বলল, সব ঠিক আছে আঙ্কেল, তবে রিফাত আপনার সাথে তর্ক করেছে, বিষয়টা আমি মোটেও নিতে পারছি না। শান্ত হও ববি, রিফাত আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতে পারেনি। আমার শ্বশুর শাশুড়ি সোনিয়া পাশে ছিল তো তাই। ববি মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলল, আমার জন্য আপনাকে অনেক অপদস্থ হতে হলো আঙ্কেল, আই এম সো সরি। এসব তুমি কি বলছো ববি? লিলি এবং আমার জন্য উল্টে তুমি এবং তোমার ফ্যামিলি অপদস্থ হয়েছে। এলাকার লোকজনদের সামনে তোমার পরিবারের সম্মানহানি হয়েছে। খায়রুল ভাই এলাকার একজন সম্মানিত চেয়ারম্যান, আমাদের জন্য ওনার কত অসম্মান হলো বলো। সরি তো আমি তোমার কাছে চাইবো ববি, তুমি কেন চাইছো? আসলে আঙ্কেল, এখানে কারোর কোনো দোষ নেই। এই যে একের পর এক অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সব আমাদের ভাগ্যেই লেখা ছিল। উপরওয়ালা যা ভেবে রেখেছেন আমাদের স্বার্থে ঠিক তাই হচ্ছে। আমরা চাইলেও এসব অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে পারবো না। যা হওয়ার তা হবেই। তার মানে এই না যে খারাপ সময় সর্বদা থাকবে, ভালো সময় নিশ্চয়ই আসবে। দুঃখের পরেই স্বস্তি নিশ্চিত। আপনি অযথা টেনশন করবেন না আঙ্কেল, আগামীতে যা হবে ভালো হবে। তাই কেউ কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ বাবা, তুমি একদিন ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এখন আল্লাহ আমাদের একমাত্র ভরসা। আল্লাহ যা করবেন নিশ্চয়ই সবার ভালোর জন্যই করবেন। সত্যি আগামীতে সব ভালো হবে। ববি জিজ্ঞাসা স্বরে জুবায়ের আহমেদকে বলল, লিলির আব্বু আম্মুর সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে আঙ্কেল? মানে ওনারা কেমন আছে, কোন পরিস্থিতির মধ্যে আছে, জানেন কিছু? গতকাল রাতে কথা হয়েছিল, জুলির শ্বশুর বাড়িতে আছে ওরা। পরিস্থিতি শান্ত হলে নিজেদের বাড়ি ফিরে আসবে। লিলিকে বলে দিয়ে দুশ্চিন্তা না করতে, লিলির মা বাবা ভালো আছে। ববি একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড। লিলি খুব টেনশন করছিল। পাগলি মেয়ে, টেনশন করতে বারণ করো। বলছি আঙ্কেল। তাহলে রাখছি ববি, অফিস টাইম পার হয়ে যাচ্ছে। ববি কলটা কাট করে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকা লিলির কৌতূহলী চোখের দিকে তাকিয়ে বলল, টেনশনের কিছু নেই, ওনারা ভালো আছেন। লিলি চোখজোড়া বুঝে বুকে হাত দিয়ে দীর্ঘ একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড। ববি ফোনটা বেডের উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। লিলি বিছানা গুছিয়ে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়াতেই রুমের দরজায় টোকা পড়ল। ববি চেঁচিয়ে বলল, কে? জিনিয়া আহমেদ দরজার ওপাশ থেকে বললেন, ববি, আমি জিনিয়া, তোমার মামনি। লিলিকে একটু কিচেন রুমে পাঠাও তো। ববি দরজাটা খুলে দিতেই জিনিয়া আহমেদ শান্ত স্বরে ববিকে বললেন, লিলিকে এভাবে রুমে আটকে রেখে কোনো লাভ নেই ববি। রুম থেকে বের করো, সবার সাথে মিশতে বলো, সবার কাছাকাছি যেতে বলো, কথা বলতে বলো, সবার ভালো মন্দের খেয়াল রাখতে বলো। তবেই না সবাই লিলিকে চিনতে পারবে, জানতে পারবে, লিলির মায়ায় পড়বে, আস্তে ধীরে লিলিকে মেনে নিবে। ববি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি মামনি একটু ভয় কাজ করে। তুমি তো জানোই লিলি খানিকটা বোকা স্বভাবের। যদি কোনো কারণে বাড়ির সবাই লিলির সাথে রেগে রুড ব্যবহার করে আর লিলির গায়ে হাত তোলে, তাই আমি রিস্ক নিতে চাই না। তাছাড়া আপু তো অলরেডি লিলির গায়ে হাত তুলেছে, আম্মু যদি রেগে লিলির গায়ে হাত তুলে। সাহেরাকে আমি চিনি ববি, সাহেরা হাজার কটু কথা বললেও লিলির গায়ে হাত তুলবে না। বুদ্ধি, বিবেক, বিবেচনা সবই আছে সাহেরার, তুমি নিশ্চিন্তে থাকো। আর হেমা যা করেছে এর জন্য সাহেরা হেমাকে খুব বকেছে, অনেক ধমকিয়েছে। আশা করছি পরবর্তীতে হেমা এমন ভুল করবে না। ববি ম্লান হেসে বলল, সিরিয়াসলি মামনি, আম্মু আপুকে বকেছে? খুব বকেছে, এখনো রুমে বকছে। জিনিয়া আহমেদ প্রসঙ্গ পাল্টাতে বললেন, দেরি না করে লিলিকে দ্রুত কিচেন রুমে পাঠাও। আমি এবং লিলি মিলে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
হেমা একটু পরেই শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েটাকে তো খেয়ে যেতে হবে। লিলি আসছে মামনি, তুমি যাও। জিনি আহমেদ প্রস্থান নিলেন। ববি রুমের দরজাটা ভেজিয়ে ম্লান হেসে লিলির দিকে তাকিয়ে বলল, আম্মু আপুকে বকেছে তোমার গায়ে হাত তোলাতে। আপনার আম্মু আমার সামনেই আপনার আপুকে বকেছে। ববি হঠাৎই ভীষণ রেগে লিলির হাত চেপে ধরে বলল। লিলি শুকনো ঢোক গিলে বলল, হয়তো ওনারা আমার শাশুড়ি মা এবং ননদ হয়। আমার আম্মুকে তুমিও আম্মু বলে ডাকবে, আর আপুকেও তুমি আপু বলে ডাকবে, মনে থাকবে? লিলি ভয়ার্ত চোখে মাথা নাড়িয়ে বলল। মনে থাকবে। ববি সামনের চুলগুলো হালকা টেনে ক্ষীণ স্বরে বলল, কিচেন রুমে যাও আর মামানিকে হেল্প করো। ববিকে পাশ কাটিয়ে লিলির রুম থেকে প্রস্থান নিতেই ববি পেছন থেকে লিলির হাতটা টেনে ধরে বলল, এদিকে এসো। লিলি মাথা নিচু করে ববির মুখোমুখি দাঁড়ালো। লিলির ওপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বুলিয়ে ববি তীক্ষ্ণ স্বরে বলল,